2007 সালের জানুয়ারি মাসে আইফোন লঞ্চ হওয়ার ঠিক 9 মাস পর অক্টোবর মাসে দুটো মামলা করা হয় বর্তমানের পৃথিবীর অন্যতম বিখ্যাত মোবাইল ফোন কোম্পানি অ্যাপেলের বিরুদ্ধে। ইউনাইটেড স্টেটসের ফেডারেল কোর্ট এবং স্টেট কোর্টে করা এই মামলায় স্টিভ জবস ও তার কোম্পানি অ্যাপেলের বিরুদ্ধে আনা হয় অ্যান্টাই ট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগ। ইউনাইটেড স্টেটসের এই অ্যান্টাই ট্রাস্ট আইন কোনো একটি কোম্পানিকে বাজারে একচেটিয়া অধিকার স্থাপন করা থেকে বিরত রাখে। স্থগিতাদেশ বা ইনজাংশন চাওয়া হয় আইফোন তৈরির ওপর, আর চাওয়া হয় $200 মিলিয়ন ক্ষতিপূরণ। আজকের দিনে দাঁড়িয়ে অ্যাপেলের যে কোনো রকম প্রোডাক্ট সারা পৃথিবীর কাছে হয়ে উঠেছে আকর্ষণীয় ও বহু চর্চিত একটা ব্যাপার। কিন্তু কিভাবে শুরু হলো এই কোম্পানি, আর কিভাবে সারা পৃথিবীতে নিজের আধিপত্য স্থাপন করলো অ্যাপেল? এখনও কি একচেটিয়া অধিকার স্থাপন করার চেষ্টায় রয়েছে অ্যাপেল, নাকি ইতিমধ্যে করেও ফেলেছে সে? কিরকম ছিল অ্যাপেলের শুরুর দিনগুলো, আর কি আছে তার ভবিষ্যৎ পরিকল্পনা? কিভাবে আমেরিকার একটি কোম্পানি আমেরিকা থেকে বেরিয়ে ইউরোপ, মিডল ইস্ট, এশিয়াতে তার স্থান দখল করলো, আর মোবাইল অ্যাক্সেসরিজকে দিল একটা ক্লাস যাতে অভিভূত হলো গোটা পৃথিবী। এই সব জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাপেলের পথ চলা শুরু হয় 1976 সালে আমেরিকায় থাকা একজন কলেজ ড্রপ আউট স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের হাত ধরে স্টিভ জবসের বাড়ির গ্যারেজে। তখন তারা বানাতে চেয়েছিলেন এমন একটি কম্পিউটার যেটা হবে ইউজার ফ্রেন্ডলি এবং জনসাধারণের ব্যবহারযোগ্য। স্টিভ ওয়াজনিয়াক তখন অ্যাপেলের প্রথম প্রোডাক্ট অ্যাপেল ওয়ান কম্পিউটারের ওপর কাজ করছিলেন, আর স্টিভ জবস দায়িত্বে ছিল প্রোডাক্ট মার্কেটিংয়ের। বেশ কিছু বছর পেরোলো, আর তারা দিন রাত কাজ করতে লাগলেন অ্যাপেল ওয়ানের পরবর্তী ভার্সনের ওপর, আর নিয়ে এলেন অ্যাপেল টু। অ্যাপেল টু এর লঞ্চের পর কোম্পানি একটু গতিবেগ পেল মার্কেটে, আর এই সময় ঘটল এক অভাবনীয় ঘটনা। কোম্পানি বোর্ড এবং সিইওর সাথে বহুদিন ধরে চলতে থাকা মতভেদের কারণে স্টিভ জবস ছেড়ে দিলেন অ্যাপেল। আর স্টিভ জবস চলে যাওয়ার পর মার্কেটে ধীরে ধীরে পড়তে লাগলো অ্যাপেলের মূল্য, বাড়তে থাকলো অন্তর্বর্তী মতবিরোধ, আর সঠিক লিডারশিপের অভাবে অ্যাপেল ফেস করতে শুরু করলো বহু সমস্যা। স্টিভ জবস অ্যাপেল থেকে বেরিয়ে যাওয়ার কিছু বছর পর তৈরি করেন নেক্সট নামের একটি কম্পিউটার কোম্পানি, যেটা হায়ার এডুকেশন এবং বিজনেসের ওপরে ইনোভেশন করত। মানে কিভাবে এই দুটি জায়গাতে আরও ভালো পরিষেবা দেওয়া যায় এটির ওপর। ধীরে ধীরে এই কোম্পানিটি মার্কেটে সুনাম অর্জন করলেও কিছু সময় পর অ্যাপেলের মতো এই কোম্পানিটিও ফেস করতে শুরু করলো নানা সমস্যা। আর ঠিক তখনই 1996 সালে অ্যাপেলের কোম্পানি বোর্ড মেম্বাররা একটি বড় সিদ্ধান্ত নেন স্টিভ জবসকে অ্যাপেলে ফিরিয়ে আনার। আর এটি ছিল স্টিভ জবস ও অ্যাপেল উভয়ের ক্ষেত্রে জীবনের একটি মোড়, যা তাদের জীবনকে বদলে দেয় চিরকালের জন্য। নেক্সট কোম্পানিটিকে অ্যাকোয়ার করে অ্যাপেল এবং স্টিভ জবসকে ফিরিয়ে আনা হয় ইন্টারিম সিইওর পজিশনে। স্টিভ জবস অ্যাপেলে আবার জয়েন করার পর প্রোডাক্ট লাইনের ওপর তিনি সব থেকে বেশি ফোকাস করেন। যে প্রজেক্টগুলোর ফলাফল ভালো হচ্ছিল না সেগুলো বন্ধ করে দেন এবং কোম্পানির কোর স্ট্রেংথসের ওপরে নজর দেন। আর এই সময়ে 1998-এ অ্যাপেল ইন্ট্রোডিউস করে আইম্যাক এবং কম্পিউটার জগতে সাড়া ফেলে দেয় তার এই অল ইন ওয়ান কালারফুল এবং স্লিক ডিজাইনের কম্পিউটারের জন্য। আর এরপর স্টিভ জবসের হাত ধরে অ্যাপেল একের পর এক রেভলিউশনারি প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে শুরু করে, যেমন আইপড, আইপ্যাড এবং অবশেষে 2007 সালে আইফোন, যেটা ছিল একটা কম্বাইন্ড ভার্সন যেখানে আপনি ফোন, আইপড আর ইন্টারনেট সব কিছু একটা ডিভাইসে পেয়ে যাচ্ছেন। আর তারপর 2008 সালে লঞ্চ হয় অ্যাপ স্টোর, যা অ্যাপেলের ইনোভেশনকে আরেক পা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আইফোনের জনপ্রিয়তা সারা পৃথিবীতে দ্রুত ছড়াতে শুরু করে। অ্যাপেল ক্র্যাক করে ফেলে সেই কোড। তাদের প্রোডাক্ট শুধুমাত্র কাটিং এজ ছিল না, সাথে সাথে ছিল স্টাইলিশ এবং অ্যাসপিরেশনাল। তারা টেকনোলজিকে বানিয়ে তোলে কুল, স্পেশালি ইয়াং জেনারেশনের কাছে। আইফোনের ডিমান্ড বাড়া শুরু হলে অ্যাপেল এবার এক অভাবনীয় স্ট্র্যাটেজি তৈরি করে মার্কেট এবং ইউজার ক্যাপচার করার জন্য। তারা বুঝতে পারে মার্কেটে এখনও একটা গ্যাপ রয়েছে। মানে কেউ ফোন যদি অ্যাপেলের ব্যবহার করে থাকে, কম্পিউটার হয়তো এইচপির, আর হেডফোন হয়তো স্যামসাংয়ের। অ্যাপেল স্ট্র্যাটেজি তৈরি করে এই সবকে এক ছাদের তলায় এনে একটা ইকোসিস্টেম তৈরি করা যাক, যা ইউজারকে দেবে সিমলেস কানেকশন। তারা চাইছিলেন কাস্টমারকে শুধু প্রোডাক্ট বেচতে না, একটা এক্সপিরিয়েন্স দিতে। এই ইকোসিস্টেম এরকম একটি সিমলেস ইন্টিগ্রেশন
আর ইন্টারাকশন তৈরি করে, যাতে অ্যাপেলের হার্ডওয়্যার ডিভাইস যেরকম আইফোনস, আইপ্যাডস, ম্যাকবুকস, অ্যাপেল ওয়াচ, আর আরেকদিকে সফটওয়্যার মানে iOS, আইপ্যাড ওএস, ম্যাক ওএস, ওয়াচ ওএস এবং শেষে ক্লাউড বেস সার্ভিসেস যেরকম আইক্লাউড, অ্যাপেল মিউজিক, অ্যাপেল টিভি প্লাস এগুলোকে করে তোলে আরও উন্নত। ক্রমাগত সফটওয়্যার ও ডিজাইন আপডেট করে অ্যাপেল তার কাস্টমারদেরকে লয়াল রাখে। আর আজকের দিনে দাঁড়িয়ে অ্যাপেলের কোনো একটা প্রোডাক্ট লাক্সারি ফিল তো দেয়, সেটা তো অনেকেই সহমত হবেন, তাই তো? চলুন এবার দেখা যাক অ্যাপেল প্রোডাক্টসের কিছু পজিটিভ আর নেগেটিভ সাইড। আর 5টা প্রোডাক্টসের মতো অ্যাপেলের জার্নিতেও উপর নিচে রয়েছে। পজিটিভ সাইডে বলা যায় অ্যাপেল অফার করে টপ নচ বিল্ড কোয়ালিটি, ইজি টু ইউজ ইন্টারফেস, স্ট্রং সিকিউরিটি, এক্সিলেন্ট সাপোর্ট, রিলায়েবিলিটি এবং স্ট্রং ব্র্যান্ড ইমেজ। সেই সাথে সাথে নেগেটিভ সাইডে বলা যায় হাইয়ার কস্টস, লিমিটেড কাস্টমাইজেশন, সফটওয়্যার রেস্ট্রিকশনস, রিপেয়ার কস্ট। এটা ভুললে চলবে না, একবার যদি আপনি অ্যাপেল ইকোসিস্টেমে পা রেখেছেন তার মানে আপনি আটকে পড়েছেন তাদের এই প্রোডাক্ট ইকোসিস্টেমে। এখান থেকে বেরোনো কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু এই পজিটিভ আর নেগেটিভ সাইডগুলোকে সাথে রেখে অ্যাপেল কিন্তু ক্রমাগত তার কম্পিটিটার্স স্যামসাং, গুগল পিক্সেল, ওয়ানপ্লাস, মোটোরোলা এদের সাথে লড়াই করে যাচ্ছে। অ্যাপেল ইকোসিস্টেম বানিয়ে যেরকম কাস্টমারদের লয়ালটিকে ধরে রেখেছে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মতো অ্যাডভান্টেজও কিন্তু তাদের কাছে রয়েছে। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন মানে তারা তাদের সফটওয়্যার আর হার্ডওয়্যার নিজেরাই ডিজাইন করে, যা অ্যাপেলকে তাদের প্রোডাক্টের উপর আরও কন্ট্রোল জমাতে সাহায্য করে আর একটা টাফ কম্পিটিশন তৈরি করে মার্কেটে থাকা অন্যান্য কোম্পানিজদের বিরুদ্ধে। কম্পিটিটার্সদেরকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য অ্যাপেল ক্রমাগত অ্যাবজর্ভ করে চলেছে নতুন টেকনোলজিগুলোকে স্টার্ট আপদের অ্যাকোয়ার করে করে। আর বর্তমানে অ্যাপেলের সবথেকে বড় কম্পিটিশন স্যামসাং, তারাও কিন্তু চুপ বসে নেই। এই খেলায় টিকে থাকার জন্য তারা ক্রমাগত নতুন টেকনোলজির ওপরে রিসার্চ করে চলেছে আর এইভাবে তারা একে অপরকে ঠেলে দিচ্ছে আরও ইনোভেশন করার দিকে, যা শেষে গিয়ে লাভ করছে কাস্টমারদেরকেই। ওই বলে না, যা হয় ভালোর জন্যই হয়। বর্তমান সময়ে অ্যাপেল ক্রমাগত তার ফোকাস বাড়াচ্ছে ইন্ডিয়া তথা এশিয়ান মার্কেটে। ইন্ডিয়ার মানুষদের ইনকাম লেভেল বাড়ার সাথে সাথে মিডল ক্লাস হয়ে উঠেছে অ্যাপেলের সোনার খনি। সম্প্রতি অ্যাপেল কিছু আইফোন ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করে থাকে ট্যাক্সের ভার কমানোর জন্য ও ইন্ডিয়ান কাস্টমারদেরকে কম প্রাইসে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য। অ্যাপেল আইফোন এসিও লঞ্চ করে এশিয়ার ফার্স্ট টাইম বায়ারদের জন্য, যা ছিল অনেকটা চিপ। এখনকার ইন্ডিয়ান ইয়াং জেনারেশন এবং তাদের প্রিমিয়াম প্রোডাক্টের চয়েস আর সাথে ভরসাযোগ্যতার ডিমান্ড অ্যাপেলকে তার কাস্টমার টার্গেট করতে আরও কিছুটা সুবিধা করে দেয়। আর সময়ের সাথে সাথে এখন অ্যাপেলের প্রোডাক্ট শুধু গেজেটস না, হয়ে উঠেছে একটা স্টেটাস সিম্বলও বটে, স্পেশালি ইন্ডিয়ান মিডল ক্লাসের কাছে হয়ে উঠেছে লাইফস্টাইল শো অফ করার একটা সাধন। আর এইভাবে অ্যাপেল আজকের দিনে শুধু একটা টেক কোম্পানি নয়, সারা পৃথিবীর কাছে একটা লাইফস্টাইল ব্র্যান্ডও বটে। তাদের ডিজাইন ও প্রিমিয়াম প্রাইস আইফোন ও অন্যান্য অ্যাপেল প্রোডাক্টকে করে তোলে এক্সক্লুসিভ, যা অ্যাপেলের প্রোডাক্ট অফারিংয়ের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাহলে এবার কি আর কি আসতে চলেছে ভবিষ্যতে? এখানে বলা যায় পৃথিবীতে কিছু আলোড়ন তোলা প্রোডাক্ট লঞ্চের পরও অ্যাপেল কিন্তু তার গতি ধীরে করেনি। শোনা যায় তারা প্রচুরভাবে বিনিয়োগ করছে অগমেন্টেড রিয়েলিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো টেকনোলজিতে। উদাহরণস্বরূপ আইফোনের পর অ্যাপেল গ্লাস ভবিষ্যতের আরেকটা আলোড়নকারী প্রোডাক্ট হতেই পারে সারা বিশ্বের কাছে। আরও শোনা যায় অ্যাপেল কার প্রজেক্টের ব্যাপারে। তো ভাবুন, একদিন হয়তো আপনি অ্যাপেলের ইলেকট্রিক গাড়ি চালাচ্ছেন। প্রোডাক্টের সাথে সাথে অ্যাপেল ফোকাস করছে সার্ভিসের ওপরও। বলা যেতে পারে সব থেকে বেশি মনোযোগ এখন তারা সার্ভিস যেরকম অ্যাপেল টিভি প্লাস, অ্যাপেল মিউজিক বা তাদের ফিটনেস প্লাস প্রোগ্রাম এগুলোর ওপরে রেখেছে। তার মানে তারা প্রোডাক্ট ও সার্ভিস দুই জায়গাতেই নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, এটা তো স্পষ্ট। কে জানে, এক সময় অ্যাপেল হয়তো আরেকবার টেকনোলজির ভবিষ্যৎ বদলে দিল সারা পৃথিবীর কাছে। এবারে কিছু অজানা মজার কথা জানা যাক অ্যাপেলের সম্পর্কে। আপনি কি জানেন অ্যাপেলের প্রথম লোগো ছিল আইজ্যাক নিউটন একটি গাছের তলায় বসে আছে এরকম একটা ছবি। এখনকার যে লোগোটা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু প্রথমে ছিল না। আচ্ছা, আরেকটা শোনা যায় অ্যাপেল কোম্পানির ক্যাশ ইন হ্যান্ড তাদের দেশের গভর্নমেন্টের থেকেও বেশি, ভাবতে পারছেন? আর প্রথম পার্সোনাল কম্পিউটার যাতে গ্রাফিক্যাল ইন্টারফেস রয়েছে নাম ছিল অ্যাপেল লিজা। এখানে এই অ্যাপেল লিজা নামটা স্টিভ জবসের মেয়ের নামে রাখা হয়েছিল। তাহলে এই ছিল সারা পৃথিবীর কাছে অ্যাপেলের টেকনোলজির ধরনকে বদলে দেওয়া আর ইনোভেশন ও সাকসেসের মাপকাঠিতে নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার গল্প।
আপনি অ্যাপেলের ফ্যান হন বা না হন, এটা কিন্তু অস্বীকার করা যায় না আজকের দিনে আমাদের টেকনোলজি অ্যাডভান্সমেন্ট এর পেছনে অ্যাপেলের ভূমিকা অনস্বীকার্য। কমেন্ট করে জানান আপনার মতামত অ্যাপেলের পরবর্তী পদক্ষেপ নিয়ে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।